এবং ব্যারিস্টার মনির হোসেন, জজ কোর্ট, ঢাকা। শুরুতেই আমি জনাব শ্রাবণ ইসলাম কাজলকে অনুরোধ করব মহান মে দিবসের প্রেক্ষাপট নিয়ে কিছু বলার জন্য। ধন্যবাদ টাইমস 24 কে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মহান মে দিবস একটা তাৎপর্যপূর্ণ দিবস, যেটা আপনি বলেছেন। মে দিবসের প্রেক্ষাপট এবং তাৎপর্য সুবৃহৎ। এটা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে এখন সারা বিশ্বে পালিত হয়, পহেলা মে দিবস। আপনারা জেনে থাকেন 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এই মে দিবসের উৎপত্তি। মে দিবস ছিল শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন। 1886 সালে যদিও মে দিবসের সূচনা হয়েছিল, কিন্তু তার ধারাবাহিকতা ছিল তার থেকে যুগ যুগ বছর আগে থেকেই, যে শোষণ নিপীড়ন তার বিরুদ্ধে শ্রমিক একসময় বিপ্লবে লিপ্ত হয়েছিল, যেটা ছিল মে দিবসের সূচনা। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে নিয়োজিত হয়। ছিল 8 ঘন্টা শ্রম দিবস এবং সঠিক মজুরি এবং শ্রমিকদের যে কর্মপরিবেশ, সুন্দর ভালো কর্মপরিবেশ, এগুলোর দাবিতেই আসলে শ্রমিকরা একত্রিত হয়েছিল। তার এই ধারাবাহিকতায় 3রা মে পুনরায় তারা আবার বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা রাস্তায় নামে। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করার জন্য, পুলিশ শ্রমিকদেরকে নিবৃত্ত করার জন্য গুলিবর্ষণ করে, যার ফলে 6 জন শ্রমিক সেখানে মৃত্যুবরণ করে। ঠিক তার পরের দিন 4ঠা মে এই পুলিশের গুলিবর্ষণ এবং মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য, প্রতিবাদ সমাবেশ করার জন্য যে মার্কেটে তারা পুনরায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখানে মালিক পক্ষ এক নিষ্ঠুর কার্যকলাপ সংগঠিত করে, আপনারা জেনে থাকবেন। সেখানে তারা বোম্বিং করে এবং বোমা বিস্ফোরণের ফলে আরো 4 জন শ্রমিক সেখানে নিহত হন, যার ফলে এই মে দিবসের যে শ্রমিক আন্দোলন এটি ব্যাপকতা ধারণ করে এবং যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শ্রমিক আন্দোলন, যার ভিত্তিতে মালিক পক্ষ, তৎকালীন সরকার সবাই মেনে নিতে বাধ্য হয় যে মে দিবস শ্রমিকদের সঠিক মজুরি, শ্রমিকদের কর্মপরিবেশ এবং এই যে 8 ঘন্টার যে কাজের সূচনা। আরেকটা বিষয় সংযোজিত হয় যে 8 ঘন্টার অতিরিক্ত যদি কোনো শ্রমিককে দিয়ে কাজ করাতে হয়, তাহলে তাকে অধিকার হিসাবে, আমরা যেটাকে ওভারটাইম মনে করি, সে ওভারটাইম হিসাবে তাকে মজুরি প্রদান করতে হবে। এটাই হচ্ছে পহেলা মে দিবসের তাৎপর্য এবং সূচনা, যার সাথে আপনি মিল খুঁজে পাবেন আজকার বাংলাদেশের গত করোনা পরিস্থিতির মাঝেও শ্রমিকদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে। গার্মেন্টস মালিকবৃন্দ তাদেরকে সরাসরি হয়তো বোমা বিস্ফোরণ করেননি, এই বিপদের মুখে তাদেরকে ঠেলে দিয়েছেন তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্যই। তো এটা হচ্ছে মে দিবসের তাৎপর্য। জনাব শ্রাবণ ইসলাম কাজল, আপনি আমাকে একটু বলবেন কি শ্রমিকরা আসলে তাদের ন্যায্য যে পাওনাটা, যে মহান উদ্দেশ্যে আসলে শ্রমিক আন্দোলন হয়েছিল এবং মহান মে দিবস আমরা পালন করছি, সেই উদ্দেশ্য আসলে কতটুকু সফল শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের ক্ষেত্রে? এখানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে শ্রমিক বা যারা প্রান্তিক পর্যায়ে মানুষ আছে, যারা প্রান্তিক উপার্জনের উপর তাদের পরিবার চলে, তারা আপনার কাছে কেমন, আমি বলবো যে আমার কাছে তারা খুবই প্রিয়। আমি তাদের দুঃখে দুঃখী এবং আমি তাদের সুখে আমি সুখী। আপনি যদি একজন মালিককে জিজ্ঞেস করেন, তিনিও ঠিক একই কথা বলবেন। আপনি সরকারের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাকে জিজ্ঞেস করবেন, তিনি একই কথা বলবেন। কিন্তু আসল প্রেক্ষাপট কি সেটা? আমরা কি দিতে পেরেছি শ্রমিকদের সেই যথাযোগ্য মূল্যায়ন? এটা বিগত দিনেও পারিনি এবং আজকালকার দিনেও আমরা সেটা পারিনি, যা আমরা প্রতিনিয়তই দেখে থাকি। তো এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যেটা পপুলেশন ডিভিডেন্ড।
পপুলেশন ডিভিডেন্ড আপনি জেনে থাকবেন, যেখানে উদীয়মান অর্থনীতির সঙ্গে যে দাস প্রথার যে প্রচলন এটা সম্পৃক্ত। পপুলেশন ডিভিডেন্ড হচ্ছে এমন একটা খাত যেখানে যত শ্রমিক যত বেশি তাকে মজুরি দেওয়ার প্রবণতা তত কম। আমাদের দেশের দেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বৈদেশিক যে আমরা রপ্তানি করে থাকি সে খাতে আমাদের দেশ কিন্তু দ্বিতীয় সারা বিশ্বে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং চূড়ান্ত মাইল ফলক অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের দেশের এই শ্রমিক, যে আমাদের বিপুল সংখ্যক শ্রমিক যেটাকে আমরা শ্রম শক্তি বলে থাকি, সেই শ্রম শক্তির কারণে। কিন্তু আমরা যেখানে এত উপার্জন করছি বৈদেশিক মুদ্রা, সেখানে আমাদের দেশের সেই কলের চাকা যারা ঘুরিয়ে রাখছে, যে সমস্ত গার্মেন্টস কর্মী যারা কাজ করছে, তাদেরকে আমরা পাচ্ছি না যথাযোগ্য মজুরি প্রদান করতে, সঙ্গে সঙ্গে তাদের কর্ম পরিবেশটাও সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। আপনি জানেন প্রায় 4 মিলিয়ন শ্রমিক যারা এই গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত, তো যাদের 80% হচ্ছে নারী শ্রমিক। তো বিগত দিনে আমরা দেখেছি নারী শ্রমিকদেরকে যথাযোগ্য পরিবেশ দেওয়া এটা ব্যর্থ হয়েছে এবং কিছুদিন পূর্বেই অনেকগুলা ঘটনা অবতারণা দেখেছি আমরা, যেখানে পাবলিক ট্রান্সপোর্টে তাদেরকে নিগ্রহ করা হয়েছে, তাদের আসলে নিরাপত্তার ঘাটতি ছিল সেখানে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরে আমাদের পরবর্তী যিনি আলোচক জনাব ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন, আমি তার কাছে জানতে চাইবো মে দিবস এবং মে দিবসের যে আন্দোলন হয়েছিল এই বিষয় নিয়ে আপনার কি মত? ধন্যবাদ আপনাকে জনাব রাকিব হাসান সেলিম সাহেব এবং আমাদের অতিথি জনাব সাহবান ইসলাম সাহেব। আমি এছাড়াও ধন্যবাদ দিতে চাই টাইমস 24 এর ক্রু এর মেম্বারবৃন্দ এবং যারা আছেন এর সাথে, তারা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রতি বছর মে দিবসটা শ্রমিক যারা আছে এই শ্রমিকদের অধিকার আন্দোলনের জন্য, অধিকার আদায়ের একটি 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 বড় একটি উপহারের মতো এবং এটি একটি স্মৃতিময় বিষয়। তবে এই বছর শ্রমিকদের এই মে দিবসটি এমন ভাবে আমরা জি সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমরা দুঃখিত, লাইনটি কেটে গেছে। জি জনাব মনির হোসেন বলছেন যে এই বছর আমাদের এই মে দিবসের যে আয়োজন সেটা খুবই দুঃখজনক। দুঃখজনক এই বিষয় যে শ্রমিকদের একটা অধিকার আন্দোলনের বিষয়ে মে দিবস। হ্যালো জি দর্শক, আপনি কে বলছিলেন? আমি শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। জি শুনতে পাচ্ছেন। জি আপনি আপনার নাম এবং কোথা থেকে আপনি ফোন করেছেন? আমার নাম জসিম, আমি ঢাকা থেকে বলছি। জি প্লিজ আপনার প্রশ্নটি কাকে করছেন বলুন। আমার প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা কি করব? জি অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে, এই যে গার্মেন্টস শ্রমিকদের যে কর্মস্থলে নিয়োগ করা হলো এই করোনা ভাইরাসের সময়, আসলে এটা তো আসলে এটার জন্য আসলে কি সরকার দায়ী নাকি গার্মেন্টস দায়ী? এই যে করোনা ভাইরাস ছড়ানোর জন্য যে শ্রমিকদেরকে গার্মেন্টসে এই মুহূর্তে নিয়োগ করা হলো। জি আমার প্রশ্নটা শুনতে পাচ্ছেন? জি জনাব সাহবান ইসলাম কাজ। জি আপনি কার কাছে বিষয়টি জানতে চেয়েছেন? ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন না জনাব? দর্শক, সেই প্রশ্নে আপনি বিষয়টি দর্শক যে প্রশ্নটি করেছে আপনি সেই উত্তরটি কিভাবে দেবেন? হ্যালো জি শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি বলবো? জি অবশ্যই আমি বলবো। জনাব সাহবান ইসলাম কাজলের কাছে আমার বিষয়টি জানার। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটি করার জন্য।
আজকের এই করোনা পরিস্থিতিতে আমাদের যে বিপুল শ্রমশক্তি তাদেরকে ঢাকার উদ্দেশ্যে আনা হলো এবং দেশের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেখানে তাদেরকে যে কাজ করানোর জন্য আনা হয়েছে মূলত। তো আপনার বিষয়টা হচ্ছে যে এখানে কাকে দোষারোপ কাকে করা যাবে বা কাকে করা যাবে না, এখানে দুটি পক্ষ সম্পৃক্ত, আমাদের বাংলাদেশ সরকার পাশাপাশি আমাদের গার্মেন্টস মালিক পক্ষ এবং তাদের যে সংগঠন বিজিএমইএ। তো এখানে অর্থনীতির চাকা সচল রাখার জন্য গার্মেন্টস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের বাংলাদেশে, এবং যে রেমিটেন্স আমরা পেয়ে থাকি বৈদেশিক মুদ্রা তার বিশাল বৃহৎ একটা অংশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসছে। এখানে এক বর্তমান যে ক্রাইসিস তৈরি হচ্ছে করোনা ক্রাইসিসের ভিতরে একটা বিষয় আমার দৃষ্টিতে যেটা এসেছে যে আমাদের প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্তটা নিতে একটু ভেবাচাকা খেতে হয়েছে। যেমনটি আমাদের গার্মেন্টসটা বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে ছুটি দিয়ে তারা তাদের বাসস্থানে চলে যায়। অধিকাংশ শ্রমিক আপনারা জেনে থাকবেন যে তারা গ্রামগঞ্জ থেকে বসবাস করে, তারা এখানে আসে, প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা সেখানে চলে যায়। তার থেকে বেশ অল্প দিন পরেই তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয় যে গার্মেন্টস ওপেন করা হবে এবং তাদেরকে কাজ করতে হবে। তো সরকার থেকে বলা হলো যে তাদেরকে নিবৃত রাখা হবে এবং গার্মেন্টস বন্ধ রাখা হবে, আবার গার্মেন্টস মালিকরা গার্মেন্টস খুলে দিল। এখানে অসচেতনতার কিছু বিষয় কাজ করেছে এবং যেখানে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব বেশি ছিল, এই যে যাতায়াতের মাধ্যমে করোনাটা ছড়াতে পারে। এখন এখানে প্রত্যক্ষভাবে যদি দোষারোপ আপনি করতে চান প্রত্যক্ষভাবে, তাহলে গার্মেন্টস মালিকদেরই করতে হবে, তবে পরোক্ষভাবে সরকারও এর দায় এড়াতে পারে না, যেহেতু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সময় ক্ষেপণ হয়েছিল। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব সাওবান ইসলাম কাজল জি। ব্যারিস্টার মনির হোসেন, এই দর্শকের যে প্রশ্নটি ছিল আইনের দৃষ্টিভঙ্গি থেকে, এর উত্তরটি আসলে আপনি কিভাবে দেবেন? ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি প্রশ্ন করেছিলেন, সে সময় আমি আসলে এটা কমপ্লিট করতে পারিনি। তো আমি বুঝাতে চাচ্ছিলাম যে এই মে দিবসের প্রেক্ষাপট, মে দিবসটা নিছকই একটি ছুটির দিন নয়, এটা নিছকই একটা শ্রমিক দিবস নয়। এর পিছনে অনেক দুঃখ দুর্দশা, শ্রমিকদের আপনার চূড়ান্ত নির্যাতন এবং শ্রমিক আসলে একটা দাস, সেভাবে চিন্তা ভাবনা, এখান থেকে এর উৎপত্তি। তারপরে আপনার আসলো হলো এই যে মে দিবসটা আমরা এর আগ পর্যন্ত শুধুমাত্র এটা একটা সরকারি ছুটির দিন হিসাবে জানতাম। তারপরে এই মে দিবসের বিষয়ের যে প্রেক্ষাপট, যে শ্রমিক বলতে আসলে আমরা কিন্তু এই গার্মেন্টস শ্রমিকই বুঝাই, কিন্তু শ্রমিক কিন্তু একটা বিস্তর একটা বিষয়, শ্রমিকের সংজ্ঞাও বিস্তর। শ্রম আইন 2006 সালে শ্রমিকের সংজ্ঞা বলা হয়েছে। এছাড়াও সার্বজনীন এবং আন্তর্জাতিকভাবে শ্রমিকের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের শুধু গার্মেন্টসে শুধু 40 লক্ষ শ্রমিক এখানে কাজ করে। এছাড়াও পুরো বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 2 থেকে 3 কোটি লোক আপনার চাষবাসে জড়িত। এছাড়াও বিভিন্ন আপনার শ্রমিক আছে যারা ভার্নালেবল, যারা একটু ডেঞ্জারাস কাজ করে, যাদের রিস্কি কাজ করে। ফর এক্সাম্পল, তারা জাহাজ শ্রমিক আছে, জাহাজ ভাঙা শ্রমিক আছে। আপনি জানেন সীতাকুণ্ডে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প এটা জাহাজ ভাঙার। আমি এবিসিসিরও মেম্বার, এই জিনিসগুলি আমার একটু জানা আছে। তো বাংলাদেশে কিন্তু এই শ্রমিকের বিষয়টা একটু বড় করে দেখা দরকার। মাত্র 40 লক্ষ শ্রমিক কিন্তু গার্মেন্টসে কাজ করে। তারপরে এখানে আছে হলো চাষবাসের জন্য শ্রমিক আছে। তারপরে এখানে আপনি জানেন যে আমি একটু আগে বললাম সীতাকুণ্ডে বা জাহাজ শিল্পর বিষয় আছে। তারপরে আপনার এই অন্যান্য যারা আছে পরিবহন শ্রমিক, তারপর চা বাগান শ্রমিক, তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না। অথচ এই চা বাগানের শ্রমিকরা কিন্তু দিনে 79 টাকার বেশি তারা বেতন পায় না। তো যাই হোক, আপনি বলছিলেন যে আইনের ক্ষেত্রে কিভাবে বিষয়টা এটা দেওয়া হবে। এখানে দুটো বিষয় সামনে চলে এসছে। একটা বিষয় সামনে এসছে যেটা বর্তমান বিষয়, যে গার্মেন্টস এর বিষয়, কে দায়ী বা কে না দায়ী। এখন এখানে দায়ী করা বা দায়ী না করার চেয়ে
বড় বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু করোনা আক্রান্ত, আপনারা সবাই জানেন, আক্রান্ত সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন। কালকে যেটা ছিল আজকে তা একটু হলেও বৃদ্ধি পাচ্ছে। তো গাদাগাড়ি করে শ্রমিক ঢাকার বাইরে থেকে চলে আসা, এখানে তারা গার্মেন্টস বেসড যেগুলি আপনারা জানেন যে গাজীপুরে, নারায়ণগঞ্জে, এছাড়াও আশেপাশে পুরো বাংলাদেশে ঢাকা ভিত্তিক ছড়ানো গার্মেন্টস গুলি আছে। এখানে তারা খুব মানবেতর জীবনযাপন করে এবং খুব ক্লোজড ওরা থাকে। তো এখানে ওরা করোনা আক্রান্তর একটা বড় ধরনের সমস্যা এবং একটা আশঙ্কা দেখা দিতে পারে বা দেখা দেওয়ার পর্যায়ে চলে এসছে। তো আপনারা জানেন প্রায় 300 কোটি টাকার গার্মেন্টসের অর্ডার, প্রায় 300 কোটি টাকার গার্মেন্টসের অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে অলরেডি। তো এক্ষেত্রে বিজিএমইএ সরকারকে চাপ দিচ্ছিল যে তাদের অর্ডারটা অন্য দেশ নিয়ে যাবে, তাদের কাজগুলি অন্য দেশ নিয়ে যাবে। এখানে সরকারকে একটু চাপই দিচ্ছিল তারা 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 গার্মেন্টসকে শিল্পকে রক্ষা করার জন্য বলেছিল। এখানে একটা বড় ধরনের আমাদের শিল্পের একটা সাইকেল চলে এসেছিল। তো এক্ষেত্রে সরকারকে তারা বাধ্য করেছে। সরকারের কিন্তু ওই ক্ষেত্রে কোনো উপায় ছিল না একটা অর্থনীতির অবস্থা বজায় রাখতে। কিন্তু অন্যদিক দিয়ে দেখেন যে এই জিনিসটা মহামারী, এখানে ছড়ালে যে কি হবে, ছড়ালে যে সাধারণ শ্রমিকদের উপরে যে একটা বিপদ নেমে আসবে, শুধু শ্রমিকই না, আপনারা জানেন এটা সংক্রামক একটা ব্যাধি, মোস্ট কন্টিজিয়াস ডিজিজ। তো এই গার্মেন্টসের শ্রমিকদের মাধ্যমে এটা কিন্তু আরো ছড়িয়ে যেতে পারে। তো শুধু শ্রমিকই না, এর মধ্যে আরো শ্রমিকের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরও এটা আক্রান্তর বা এটা সংক্রমণের একটা প্রবলেম দেখা দিতে পারে, মালিক পর্যন্ত ছড়াতে পারে। তো আপনারা জানেন বর্তমানে কিন্তু পুরো বিশ্বেই এই যে করোনা মহামারী আকারে সবাই কিন্তু সাফার করছে। ফর এক্সাম্পল আপনি দেখেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ, তাদের দেশে কিন্তু প্রায় এই গত সপ্তাহে 38 লক্ষ লোক এমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আবেদন করেছে। প্রায় 2 কোটি লোক চাকরি হারাবে। এটা আমেরিকার কথা বলছি। এখান থেকে যত অর্থনৈতিকভাবে যত দুর্বল দেশগুলির দিকে দেখেন, এর থেকে কিন্তু বাংলাদেশের অবস্থা আমরা জানি আমেরিকার থেকে তুলনায় করলে আমরা নিতান্তই দুর্বল অর্থনৈতিক অবস্থা। তো এখন একদিক দিয়ে হলো অর্থনীতিকে টিকে রাখা, একদিক দিয়ে স্বাস্থ্য বজায় রাখা, আর এই দুটো ব্যালেন্স করে সরকার যে ডিসিশনটা নিয়েছে, এছাড়া বর্তমানে কোনো উপায় ছিল না। আপনারা জানেন এই জিনিসগুলি বাংলাদেশ কিন্তু আমাদের সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, এটা সবাই জানে, এটা বলার বিষয় না, তবু আমি একটা মার্ক করছি, মেগা প্রকল্প হাত নিয়েছে। এখানে বিশ্ব ব্যাংক কিন্তু আমাদের টাকা দেয়নি। এছাড়াও কিন্তু পদ্মা ব্রিজটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে কাজ এবং শেষ পর্যায়ে। এর একটা প্রান্তিক লগ্নে কিন্তু এই মহামারীটা দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে আরো এছাড়া পদ্মা ব্রিজ ছাড়াও কিন্তু পুরো বাংলাদেশকে একটা নেটওয়ার্কে আনা, একটা যোগাযোগ নেটওয়ার্ক, একটা সামাজিক নেটওয়ার্কের জন্য আনার জন্য অনেক কাজ করা হচ্ছিল। এই ক্ষেত্রে এই বিষয়টা মহামারী যে সমস্যার জন্য, এটা আমি মনে করি না যে এককভাবে কাউকে ব্লেম করা যেতে পারে। আপনি জানেন যে ইটালিতে কিন্তু লকডাউন খুলে দিয়েছে এবং অনেক দেশগুলি কিন্তু লকডাউন, কিন্তু আর এই জিনিসটাকে খোলাতে পারছে না। এই জন্যই সরকারের এই পদক্ষেপ। আচ্ছা, যাই হোক, পরে আপনি বললেন যে আইন কিভাবে এটাকে ব্যাখ্যা করে, যদি এটা অনেক লম্বা একটি বিষয়, আইনের বিষয়টি যে আসলে এটা কিভাবে দেখে। তো বাংলাদেশের এই শ্রমের আদালত, যেটা শ্রমের অধিকার রক্ষা করে, সেটা আইন হচ্ছে শ্রম আদালত 2006 সাল। এছাড়াও 1965 সালে ফ্যাক্টরিজ অ্যাক্ট ছিল, ফ্যাক্টরি আইন, এছাড়া অন্যান্য আইন যেটা অধিকার রক্ষা করে। কিন্তু অ্যাকুমুলেশন ভাবে এই 2006 সালে শ্রম আইনটা সরকার প্রণয়ন করে। তো এই ক্ষেত্রে শ্রম একটা আদালত প্রতিষ্ঠা হয়, যেটা কিন্তু আপনারা জানেন রাজুক ভবনে আপনার শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়। এবং এই আদালতের সংক্ষুব্ধ ব্যক্তি তারা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারবে, যেটা শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। তো আপনারা জানেন যে আমি শ্রমিকের কিন্তু একটা বড় ভাস্ট একটা ক্লাসের কথা এখানে উল্লেখ করেছি।
আপনারা জানেন যে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকই নয়, এটা আমি একটু আগেও বললাম। তারপরে এখানে কিন্তু প্রায় মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 6 থেকে 7 কোটি জনগণ কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রমের সাথে জড়িত। এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে কিন্তু যারা সাধারণ জনগণ তারা কিন্তু বহির্বিশ্বে কর্মকাণ্ড করে বা কাজ করে শ্রম দিয়ে বাংলাদেশে অর্থনীতিকে চাঙ্গা রাখার চেষ্টা করে। তো যেহেতু যতটুকু আমাদের বাংলাদেশের আইন যতটুকু দরকার, যতটুকু বাংলাদেশের আইন দরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তার চেয়ে বেশি আমি মনে করি যে বহির্বিশ্বের এই শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ওই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। তো আপনারা জানেন যে এখন তো বাংলাদেশের টেরিটোরিয়াল একটা সিচুয়েশন আছে, টেরিটোরিয়াল অবস্থা আছে। আমাদের বাংলাদেশের আর আইনটি মধ্যপ্রাচ্যের দেশগুলির আইনের সাথে কার্যকর নয়। আমরা আমাদের আইনটি মধ্যপ্রাচ্যে বাধ্য করতে পারি না, অথচ সেখানে কিন্তু বিপুল সংখ্যক জনগণ কাজ করে যাচ্ছে। কাজ করার পরে তারা বাংলাদেশে তাদের উপার্জিত অর্থ তাদের পরিবারকে পাঠিয়ে যাচ্ছে, যে সেটা আমাদের অর্থনীতিকে একটু চাঙ্গা করছে। আপনারা জানেন ব্যাপকভাবেই চাঙ্গা করছে। তো এই প্রবাসী যে শ্রমিক যারা আছেন, যারা বিদেশে, যা আমি নিজে গিয়ে দেখেছি যে সৌদি আরবে তারা ম্যাক্সিমাম কিন্তু ঝাড়ু দেয়। তো তাদেরকে কিন্তু সৌদিরা অনেক অত্যাচার অবিচার করে থাকে। তারপরে এখান থেকে খাদে মারা যায় যারা মহিলা, তাদেরকে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের ব্যাপারেও কতগুলি কথা আসছে, এটা আমরা সবাই জানি, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানি, সামাজিক মিডিয়ার মাধ্যমে জানি। তো এই বিষয়ে কে কাজ করবে? এই বিষয়ে কাজ করবে হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং তার আন্ডারে, তার অধীনে যে প্রবাসী যে আমাদের হাই কমিশন বা এমবাসি যারা আছে তারা কাজ করবে। মালয়েশিয়া বিপুল সংখ্যক শ্রমজীবী কাজ করে, আপনারা জানেন ইটালিতে কাজ করে। তো আইনের ক্ষেত্রে যেটা বলা হয়, আপনি দেখেন যে শ্রম আদালত, একটা আদালত প্রতিষ্ঠা করা আছে যে আপনি শ্রমিকের কি চাই। শ্রমিকের কিন্তু শুধুই কিন্তু বেতনে সীমাবদ্ধ না। আপনি দেখেন শুধু কিন্তু বেতনে সীমাবদ্ধ না, সে কতটুকু বেতন দিল, কতটুকু আওয়ার্স কাজ করলো, সেটা কিন্তু একটা প্রাইমারি লেভেলে একটা খুব সিম্পল একটা বিষয়। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, বা আপনাদের মাধ্যমে দেশবাসী পুরো বিশ্ববাসীর মধ্যে আমি যা বলতে চাচ্ছি, যে একটা শ্রমিক কিন্তু খুব রিস্কি কাজ করে, হ্যাজার্ডাস, ভালনারেবল এবং কেমিক্যাল হ্যাজার্ডাস কিছু কাজ করে। যেমন আপনারা দেখেন ব্যাটারি শ্রমিক, তারপরে আমি বললাম যেটা শ্রমিক যারা আছে, জাহাজ শ্রমিক দিয়ে অনেকগুলো পিআইএলও হয়েছে, হাইকোর্টে রিট হয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে। তো এছাড়াও যারা চা শ্রমিক আছে, এরা কিন্তু এই চাইলেই একটা আদালতে মামলা করতে পারে না, কিন্তু তাদের জীবন কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে। নির্মাণ শ্রমিক আছে, তারা চাইলে কিন্তু আদালতে মামলা করতে পারে না। এই আদালতগুলি খুব অপ্রতুল, খুব স্বল্প। আপনি দেখেন ঢাকার যে শ্রম আদালত আছে, সেই আদালতের মামলাগুলি কি নিয়ে হয়? সেই আদালতের মামলাগুলি হয় হলো যে সাধারণ যারা হাই লেভেলে চাকরি করে, যারা 2 লক্ষ 3 লক্ষ টাকা বেতন পায়, তারাই কিন্তু ওখানে অ্যাক্সেস করতে পারে। যারা তার চেয়ে উপরে বেতন পায় তারা ওখানে অ্যাক্সেস করে, তারা এই মামলাটা চালিয়ে নিয়ে যায়। তারা এই আমাদের লয়ার্সদের খরচ, তারপর কোর্টের খরচ, কোর্ট ফি, এই মামলাগুলো চলতে চলতে তাদের এমপ্লয়ার যারা তাদেরকে মানে চাকরি দিয়েছে তাদের বিরুদ্ধে তাদের প্রমোশনের জন্য তারা কিন্তু এই মামলাগুলো করে। সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন না যে আইন কিন্তু তাদেরকে রক্ষা করছে। এই আইন কিন্তু রক্ষা করছে একটা নির্দিষ্ট ক্লাসকে, নির্দিষ্ট একটা লেভেলকে। আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে, আমি যদি আমার আইন, আমার ব্যারিস্টারি বা আমার অ্যাডভোকেটশিপ বাদ দিয়ে আমি কথা বলি, তাহলে কিন্তু আমি বলবো অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সাধারণ নাগরিক, আমি বলবো যে এই যে আপনার সাধারণ যে মানুষের যে কষ্ট দুর্দশা, শ্রমিক যে কষ্ট দুর্দশা, এক্ষেত্রে আপনারা যদি এটা মার্ক করে দেওয়া যায় যে কাদের কাজগুলি খুব হ্যাজার্ডাস, কাজের কাজগুলো তারা একটু রিস্কে আছে। যেমন আপনারা দেখে একটু আগে বললেন যে এই ডিভিডেন্টের কথা বললেন, যেখানে শ্রমিকদের মানে আমি আপনার কাছে একটু পরে আসবো। আমি আবার যারা সাবান ইসলাম কাজলের কাছে যেতে চাচ্ছি, তার কাছে আমি আসলে জানতে চাইবো বাংলাদেশের শ্রমিকের যে অধিকার, এই বিষয়টি করোনা পরিস্থিতিতে আসলে কতটুকু এটা সংরক্ষিত হচ্ছে, এই বিষয়ে যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি কিছু বলতেন।
ধন্যবাদ। সামাজিক দৃষ্টিকোণ থেকে এখানে বিবেচনা করার কোনো সুযোগ নেই। যেখানে অর্থনীতির বিষয় রয়ে গেছে এবং আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, যেটা একেবারে ইয়া থেকে স্বল্পোন্নত থেকে উন্নত থেকে আমরা উন্নয়নশীলে পদার্পণ করেছি। তো আমাদের মতো দেশের জন্য অর্থনীতির চাকাটা সচল রাখা খুবই প্রয়োজন। তার পাশাপাশি যেহেতু করোনা একটা বৈশ্বিক মহামারী, এটা আক্রান্ত হলে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এবং এটার বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন প্যান্ডামিক। তো এ পর্যায়ে যেটা করা হয়েছে, যদি আমাদের স্বাস্থ্য সুরক্ষা সঠিকভাবে মানা হতো, যেটা এখন বলা হচ্ছে, আপনি টেলিভিশনে দেখে থাকবেন যে গতকালকে বর্তমান সরকারি দলের যে সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বাংলাদেশ গার্মেন্টস মালিকদেরকে একটু মানবিক হওয়ার জন্য এবং তারা যেন শ্রমিকদের ফেভারে কাজ করে। তো এখন বলা হচ্ছে যে প্রত্যেকটা গার্মেন্টস এর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা গার্মেন্টসে মেডিকেল টিম গঠন করা হবে এবং তারা ওই গার্মেন্টসে নিয়োজিত যারা কর্মচারী থাকবেন তাদেরকে চিকিৎসা দিবেন এবং তাদেরকে স্যানিটাইজেশনের ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে দেখভাল করবেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন কিনা। তো আমাদের উচিত ছিল যেটা, যে এই শ্রমিকদেরকে ফ্যাক্টরিতে পাঠানোর আগেই এই শ্রমিকদেরকে ফিরিয়ে আনার পূর্বেই এটা এনশিওর করা যে তাদের স্বাস্থ্যবিধি ওখানে নিশ্চিত করা হয়েছে এবং মালিকগণ কিন্তু সেটা মেনে নিয়ে, সরকারের সঙ্গে মেনে নিয়ে কিন্তু একটা প্রেস রিলিজ করেছে যে যেখানে স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে কাজ করানো হবে এবং শ্রমিকদেরকে নিরুৎসাহিত করা হয়েছে যে আপনারা ঢাকামুখী হবেন না। এখানে দুটো বিষয় কাজ করছে, যে প্রেস নোট দিয়ে তারা দেখাচ্ছে যে শ্রমিকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে, আবার তারা ফোনে শ্রমিকদেরকে বলছে, যেটা আমরা অভিযোগ দেখতে পাচ্ছি গণমাধ্যম সবখানে, শ্রমিকরা বলছেন তারা যদি না আসেন, চাকরিতে যোগদান না করেন, তাহলে তাদের চাকরিটাই থাকবে না। তো যেখানে আপনার তার জীবন জীবিকা সম্পূর্ণটাই এই চাকরির উপর, সেখানে যদি তাকে বলা হয় যে আপনি না আসলে আপনার চাকরি থাকবে না, সে ব্যক্তিটি কিন্তু অবশ্যই আসবেন। তো এখানে তাকে একটা ফোর্স করা হচ্ছে, জোর করা হচ্ছে, যদিও মালিক পক্ষ দেখাচ্ছে যে না আমরা ফোর্স করছি না, তারা এমনি আসছে, ঢাকার ভিতরে যারা আসছে তাদের নিয়ে কাজ করছি। সুতরাং তাদের যে সুরক্ষাটা আমি মনে করি যে সম্পূর্ণরূপে তাদের সুরক্ষিত করা হয় নাই। সুতরাং তাদের যে সামাজিক শ্রাবণ ইসলাম কাজল, আপনার কথায় যেটা বুঝতে পারলাম, আসলে মহান মে দিবসের যে আদর্শ, যে কারণে মানে মহান মে দিবসে 1890 সালে যখন শ্রমিকরা প্রাণ দিয়েছিল, সেই মুহূর্তটা আসলে শ্রমিকদের অধিকার আদায়, এই অধিকার আদায় শুধু সেই সময় যে শ্রম ঘন্টা কমানো শুধু তাই নয়, তাদের মানবিক বিষয়গুলো বিবেচনা করার বিষয়টি কিন্তু এস্টাবলিশ করার জন্যই শ্রমিক দিবস পালিত হচ্ছে। আজকে আমরা সেই বিষয়টি পুরোপুরি পরিলক্ষিত হচ্ছে না, বিশেষ করে করোনা পরিস্থিতিতে আসলে আরো বেশি হচ্ছে না। আপনি এমনটি বলার চেষ্টা করলেন। আমি আবার এখন ব্যারিস্টার মনির হোসেনের কাছে যাব এবং তার কাছ থেকে এই বিষয়ে আইনগত কোনো ভায়োলেশন। হ্যালো 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 আমি হ্যালো হ্যালো একটু প্রশ্ন কি আবার করবেন? হ্যালো, আইনগত বিষয়টা এই আইনের তো বিষয়টা হচ্ছে যে সাধারণ, যে আমি একটু আগে বললাম যে মজুরির বিষয়, তারপরে এই শ্রমিকদের অধিকার, তারপরে আপনার শ্রমিকদের সেফটি ইস্যু, এই সকল বিষয়গুলো আমি আইনের ছাত্র হিসাবে, আইনের প্র্যাকটিশনার হিসাবে যেটা বলতে পারি যে আইন কিন্তু করে দেওয়া আছে, হ্যাঁ, আইন কিন্তু করে দেওয়া আছে, কিন্তু এই আইনের যথাযথ প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু শ্রমের একটা শ্রম কমিশন করা আছে, তারপরে শ্রমের মন্ত্রণালয় করা আছে। আপনারা দেখবেন যে অনেক শ্রমিক, আমি একটু আগে বললাম, তো এই এতগুলো শ্রমিকের জন্য ঢাকায় শুধুমাত্র একটি আদালত, কোন শ্রম কমিশনকে কিন্তু নরমালি সাধারণত দেখা যায় না যে তারা এই ধোলাইখালের যারা ব্যাটারি শ্রমিক আছে, যারা টায়ার শ্রমিক আছে, যারা ইঞ্জিন গুলি খুলছে, তাদেরকে কিন্তু
টাস্ক ফোর্সের আন্ডারে কেউ কি দেখা যায় না যে তারা নিয়মিত সার্চিং দিচ্ছে? তারা কিন্তু এরকম দেখা যায় না কোনো কারণা বা কোনো কিছুতে তারা শ্রমিকদের জন্য আপনার গ্রিন সিগন্যাল দিচ্ছে যে এই কারখানাটা সেফটি যে গিয়ার্স যেগুলি আছে, সেফটি গিয়ার্স, তারা সেগুলো এনশিওর করছে। এগুলো আমি দেখিনি। তবে আমি বলবো যে শ্রমের যে বিষয়টা শুধুমাত্র মজুরি নয়, আমি বারবার বলতে চাচ্ছি শুধুমাত্র মজুরি নয়। যেমন আমি যেখানে থেকেছি লন্ডনে, তারপরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সেখানে হয় যে একটা আপনি কাউকে কোনো কম মজুরি দিলেন, সে কিন্তু ওখানে আপনার আদালতও না, একটা কমপ্লেন করে দিল। কমপ্লেন করার সাথে সাথে তারা কিন্তু এটা অ্যাকশনে যায়। আবার একটা জিনিস দেখা যায় যে আপনার শ্রমের কিন্তু চুক্তি থাকা দরকার। যে কোনো শ্রমিকের একটা চুক্তি থাকা দরকার। এখানে কিন্তু কোনো চুক্তি থাকে না। শ্রমিকদের কোনো তাদের যে চাকরিটা করছে তাদের কোনো চুক্তি থাকে না। এই চুক্তি না থাকার কারণে তারা যে কোনো সময় এমপ্লয়াররা তাদের বের করে দেয় বা যে কোনো সময় তাদেরকে রাখে। এখানে কিন্তু আইন কিন্তু দুদিক দিকে ব্যালেন্স করে। আপনি দেখেন আইন কিভাবে এটা ব্যালেন্স করতে হয়। যেমন আপনার যদি শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ওয়েজেস অনেক বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা অতি মানবিক হয়ে যায় জিনিসটা। কিন্তু তখন কি হবে, কারখানা যারা মালিক তারা কিন্তু কারখানা প্রতিষ্ঠা করতে নিরুৎসাহিত হবে এবং দেশে কিন্তু এটা অরাজকতা অবস্থান তৈরি হবে যে শ্রমিকরাই যদি বেশি অবস্থান আছে। আবার কারখানার মালিকরা বা অন্য কোনো অফিসের মালিকরা তারা যদি দেখা যায় যে শ্রমিকদের উপরে বেশি নির্যাতন করা হচ্ছে, তখন শ্রমিকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং আন্দোলন করে, যেটা তাদের যুক্তিযুক্ত। আমিও তাদের আন্দোলনগুলির সাথে একমত। তবে আইন যেটা করে হচ্ছে যে আইন শুধু আপনার একটা পেপার করে দিলেন, গ্যাজেট করে দিলেন, সংসদে বিল পাস করে দিলেন, সেটা আইন হয়ে গেল। কিন্তু এই আইনের কিন্তু যথাযথ প্রয়োগ হবে। আপনি দেখেন যে একটা আইন কিন্তু সাধারণভাবে আমরা যেটা দেখি যে ব্রিটিশ, আমরা কমন ল ভিত্তিক কমন ল আমরা ফলো করে আসছি। কমন লতে দেখা যায় যে আপনারা একটা আদালত প্রতিষ্ঠা করে দেওয়ার পরে শেষ। তারপরে এখানে কিন্তু সরকার কিন্তু যথেষ্ট আপনার এটার মধ্যে কর্মকাণ্ড হাতে নিয়েছে। যেমন আমি বারবার যে কথাটা আসছি, বারবার রিপিট করলে জিনিসটা খারাপও শোনা যায়, তাহলে আমার কথার কারণে বারবার আসে। যেমন আমাদের শ্রম মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় থাকার পরে তাদের কিন্তু প্রত্যেক জেলায় জেলায় অফিস আছে। তাদের কি করণীয়, তারা কি করছে, আইনটা তো তারা প্রয়োগ করবে। তারা কেন একটা করে সেল করে দেয় না যে শ্রমিকের, আমাদের গার্মেন্টসের শ্রমিকদের এই অসুবিধা। আপনারা দেখেন চা বাগানে যে শ্রমিকরা তারা দিনের পর দিন দাস প্রথা, দাসবৃত্তির মতো কাজ করে যাচ্ছে। আপনারা দেখেন যে এখানে যে ইটে ভাটার শ্রমিকরা তাদেরকে রীতিমতো কিন্তু দাস বানিয়ে রাখে, তাদের কিন্তু পায়ের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখে। আপনি তাহলে জনাব ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন, আপনি বলতে চাচ্ছেন যে শ্রমিক দিবস যে কারণে শ্রমিক আন্দোলন হয়েছিল, যে মানুষ তখন নিজেদেরকে এই দাস বৃত্তি থেকে বের করার জন্য যে আন্দোলন করেছিল এবং যে আন্দোলনের একটা সাময়িক, না বলবো পুরোপুরি সাময়িক বলবো না, একটা সত্যিকার অর্থে একটা সফলতা এসেছিল এবং সেটা হয়তো উন্নত বিশ্ব সেই সফলতার আলোকে আজকে তারা শ্রমিক আইন এবং তারা শ্রমিকদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো তাদের রাষ্ট্র দিয়ে থাকে, কিন্তু সেটা আমাদের দেশ পুরোপুরি আসলে সেভাবে দিতে পারছেন না। এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস অ্যাড করতে চাই, একটা কথা অ্যাড করতে চাই মিস্টার রাকিব, আমি কথা অ্যাড করতে চাই যে আমাদের কিন্তু একটা প্রবণতা আছে। আমি আপনাকে একটু বলি, আমাদের কিন্তু একটা প্রবণতা আছে যে এই জিনিসগুলি একটা সূত্রের মধ্যে শেষ হয়ে যায়। সেটা হলো আমরা নিজের কাজ নিজেরা করি না, সবসময় চিন্তা করি আরেকজন কি ক্ষতিটা করলো, কি খারাপ কাজটা করলো। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কথার উত্তর যে যাদের কাজগুলি করা দরকার তারা যদি ঠিক মতো কাজগুলি করে, তাহলে কিন্তু এই শ্রমিকের অধিকারটা প্রতিষ্ঠা হয়। এই হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রস্তুতি করুন। আমার নাম রাইয়ান, আমি কিগা থেকে বলছিলাম, পেশায় একজন প্রকৌশলী। আমার প্রশ্ন ব্যারিস্টার মনির হোসেনের কাছে যে বর্তমান আইনে দুর্ঘটনায় শ্রমিকদের জন্য এটা কতটা কার্যকর বা এটা কি এখনো যুগোপযোগী আছে কিনা? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান প্রস্তুতির জন্য। ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি বলতে চাচ্ছি যে উনি একজন প্রকৌশলী এবং প্রকৌশলী হিসেবে উনার জিনিসগুলি আরো উনি ভালো করে জানেন, উনি গভীরভাবে আরো বিস্তারিত ভাবে জানেন জিনিসটা, উনি ফিল্ডে থেকে জানেন। তো এখানে
কারখানায় বা আপনার শ্রম ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু এই শ্রম আদালত বা শ্রম আইনটা কিন্তু তখন কি আর প্রিভেল করে না। তখন প্রিভেল করে হচ্ছে যে আপনার পেনাল কোড তারপর নেগলিজেন্স এগুলি প্রিভেল করে। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু নেগলিজেন্স যেটা টর্ট ল, এটা কিন্তু মানে অ্যাপ্লিকেশন নাই। সেখানে এটা কিন্তু প্রচলন নাই। টর্ট ল যেটা হচ্ছে, আমি একটু ছোট্ট করে একটু ধারণা দিয়ে দিচ্ছি যে টর্ট লর কিন্তু বিস্তারিত একটা অংশ আছে, এটা একটা বিস্তারিত সাবজেক্ট। উন্নত বিশ্বে আপনার শ্রমিকের যে কোনো প্রবলেম, সে কোনো রিস্ক, যে কোনো অসুবিধা, সেক্ষেত্রে কিন্তু মালিক দায়বদ্ধ হবে। মালিক কিন্তু অবশ্যই দায়বদ্ধ হবে এবং সেজন্য তাকে কিন্তু মালিককে কিন্তু জবাবদিহি করতে হয়। যেমন আপনার কারখানায় একটা আগুন লাগলো, বা শ্রমিকের আপনি হ্যান্ড গ্লাভস বা মাস্ক বা চোখের গগলস দিচ্ছেন না বা সেফটি শু দিয়ে এনশিওর করছেন না, তখন তাকে কিন্তু নেগলিজেন্সের আন্ডারে তার কারখানা বন্ধ করে ফেলে, তারপরে তাকে অনেক অনেক অর্থদণ্ড করে, যার কারণে সে কিন্তু অনেক বছর জেলে থাকতে হয়, সেটা যাবজ্জীবনের কারাদণ্ডের মতো। এখন আসলো যে এটা হলো টর্ট ল। টর্ট ছাড়া যে আপনার পেনাল কোডে যে আপনার বাংলা অন্য ক্রিমিনাল মামলাগুলি যেগুলো আছে, যে এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মার্ডার মামলা কিন্তু ওই ক্ষেত্রে হয় না। বাংলাদেশের আপনার 302 ধারা অনুযায়ী যে আপনার খুনের যে শাস্তি, সে কিন্তু হয় না। তখন কিন্তু এটা চলে আসে নেগলিজেন্সের ক্ষেত্রে, তখন কিন্তু স্বভাবতই 4 বছর বা 5 বছর শাস্তির একটা অবস্থান তৈরি হয়ে আসে। তো এটা হলো খুনের ক্ষেত্রে যদি কোনো কারখানায় মারা যায়। কিন্তু আপনারা দেখেন যে এই মালিকদের নেগলিজেন্সের কারণে গার্মেন্টস হোক বা আপনার এই বিভিন্ন অন্যান্য যে নির্মাণ শিল্প হোক বা আপনার আরো যে রিস্কি কেমিক্যাল ওয়ার্কশপে হোক, এরা কিন্তু বা লোহার ওয়ার্কশপে হোক, সেখানে কিন্তু নিয়মিত মারা যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, পড়ে মারা যাচ্ছে, তারপরে তারা পঙ্গু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যুগোপযোগী আইনের এখানে কোনো প্রয়োগ দেখা যায় না। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সংসদ সদস্যরা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তারা আইন প্রণেতা, তারা যথাযথ এটা পদক্ষেপ নেবেন, ব্যবস্থা নেবেন। তবে আইন কিন্তু আমি আগেই বললাম, বাংলাদেশের কিন্তু বিপুল সংখ্যক জনগণ তারা কিন্তু শিক্ষার আলো পৌঁছায়নি তাদের কাছে। তারা হয়তো অক্ষর জ্ঞান সম্পন্ন, তারা কিন্তু শিক্ষার জ্ঞান পৌঁছায়নি। আমি তো আইনজীবী, আমি ছাড়া একটা সাধারণ মানুষ কিন্তু আইনের অ্যাক্সেসটা ওইভাবে পায় না। এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে সরকার যেন একটা টাস্ক ফোর্স করে দেয়। টাস্ক ফোর্স করে দিলে একটা সাধারণ শ্রমিক বা এমপ্লয়ি তারা তাদের অধিকারটা বুঝতে পারবে, একটা মালিকও তার অধিকার বুঝতে পারবে যে শ্রমিককে সে কি কি অধিকার দিবে, কি কি দিবে না। একটা শ্রমিকও জানতে পারবে যে তার মালিকের কাছে সে কি কি অধিকার বুঝে নিতে পারবে, কারণ সবাই তো ট্যাক্স দিচ্ছে সরকারকে, তাই না? সবাই তো সরকারকে ট্যাক্স দিচ্ছে, সরকারের এটা ইনশিওর করা দায়িত্ব। আপনি আসলে বলতে চাচ্ছেন বিষয়টা আসলে সঠিকভাবে কার্যকরী হওয়ার জন্য আসলে সবাইকে আইনের আওতায় আসতে হবে, আইনের ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। জিনিসটা এরকম না, আইন কিন্তু আছে, আপনারও আইন আছে, আমার জন্য আইন আছে, একটা শ্রমিকের আইন আছে, মালিকের জন্য আইন আছে। কিন্তু এটার জন্য প্রয়োগের জন্য যথাযথ টাস্ক ফোর্সটা দরকার, যে প্রয়োগটা ইজি করার ক্ষেত্রে। যখন আপনি একটা দেখেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি কিন্তু এখন আমি এই করোনা পরিস্থিতি লকডাউনের মধ্যে আপনি কিন্তু দূরের থেকে আমার সাথে কথা বলতে পারছেন, তা না হলে কিন্তু আপনার স্টুডিওতে আমার যেতে হতো। এটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে শ্রমিকের যে অধিকার রক্ষার ক্ষেত্রে এটা যেন আর একটু সহজতর হয়। আইন তো আছে, আইন কিন্তু একটু রিজিড, আপনারা জানেন। আইন আপনার মামলা করতে হবে, তারপর একটা লয়ার ধরতে হবে। এছাড়া যেন আপনার সরকারি যে সংস্থাগুলি আছে তারা যেন আইনটাকে সহজ করে ব্যাখ্যা করে এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জিনিসগুলি আইনের যে ধারাগুলি সেগুলিকে সহজ করে তাদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আইনের প্রয়োগ আপনি নিশ্চিত করতে বলছেন। এটা অনেকটা এরকম। জি হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে তো আছেই, কিন্তু আমি যে বলতে চাচ্ছি যে এইটা শ্রমিক একটা সেল করা দরকার। যখন আমাদের যে একটা শ্রমিক সেল আছে, তাদের শ্রমিক সেল করা দরকার। যেমন ট্রেড ইউনিয়ন আছে, শ্রমিক যে আপনারা জানেন যে শ্রমিকের যে অধিকার রক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংস্থা কাজ করে। আমরা সবাই জানি যে সে সংস্থাগুলি কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার জন্য অনেক ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, তো তারা যদি যে শ্রমিকের অধিকার রক্ষার জন্য গুরুত্ব দিয়ে কাজগুলি করে, তাহলে কিন্তু শ্রমিকের অধিকারটা রক্ষা হয়। আবার আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন যে শ্রমিকের অধিকার রক্ষা করার জন্য কারো না কারো বলতে হবে, কারণ শ্রমিক তো তার নিজের কথাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না, তাই না? সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। তাদেরকে
শ্রমিকের বিষয়গুলি, শ্রমিকের দুঃখ দুর্দশাগুলো, শ্রমিকের চাহিদা, শ্রমিকের ইচ্ছা অধিকারগুলো উপস্থাপন করার জন্য শ্রমিকের বিভিন্ন সংগঠনগুলি আছে, ট্রেড ইউনিয়ন আছে, তাদের শ্রমিকের আপনার সংগঠনগুলি আছে। সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে এই সরকার তারা কিন্তু শ্রমিক সংগঠনদের সাথে খুব খুব সহাবস্থানে আছে। যে কোনো প্রবলেমে, যে কোনো বিষয়ে তারা কিন্তু একসাথে এক টেবিলে কথা বলে। যখনই আপনি দেখবেন যে কেউ কিন্তু যদি এক টেবিলে কথা বলতে পারে, তখন কিন্তু সমস্যা থাকে না। সমস্যা কখন করায়? যখন সেটা রাজপথে নিয়ে যাওয়া হয়। রাজপথে নিয়ে যাওয়ার আগে যখন আপনার শ্রমিক সংগঠনগুলোর সাথে আপনার দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার সমস্যাগুলো মোটামুটি সমস্যার সমাধান হওয়ার পথে। কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মালিক পক্ষ কিন্তু যে তাদের শ্রমিক সংগঠনগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করে, তাই না? মানে এক্ষেত্রে আসলে মানে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক সংগঠন সবার ভেতরে একটা সমন্বিত প্রয়াস দরকার এই বিষয়টি নিশ্চিত করার জন্য। আপনি এই বিষয়টি বলতে চাচ্ছেন, আমরা বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ প্রশ্নটি করতে যাচ্ছি জনাব শাহবান ইসলাম কাজলের কাছে। তার কাছ থেকে আমি জানতে চাইবো বিশ্ব শ্রমিক দিবসে শিশুদের যে শ্রম, আমরা আসলে শিশুদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করি, আসলে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে আপনি কিভাবে করবেন? অল্প কথায় আমি আসলে আপনার কাছ থেকে বিষয়টি জানতে। শিশু শ্রমিক যে কথাটা, এই কথাটার সাথে আমি একমত নই। এই কারণে শ্রমিক সে শ্রম দিচ্ছে এবং উপার্জন করছে, তার জীবিকা নির্বাহ করছে। আমি এই কথার সাথেই একমত। আর ক্ষুধা এবং লজ্জা দুটো একসঙ্গে কখনোই থাকতে পারে না। আমরা আমাদের সরকার এবং সারা বিশ্বে যেটা দেখা যায় যে শিশু শ্রম বন্ধ করতে হবে, এটা কি আসলে কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বাংলাদেশে প্রায় 17 লক্ষ শিশু যারা 5 থেকে 17 বছর বয়সী, তারা পূর্ণ শ্রম সময় তারা কাজ করছে, বাধ্য হয়ে কাজ করছে, দারিদ্র্যের সঙ্গে তারা লড়াই করতে কাজ করছে, তাদের নিজের জীবন এবং তার পরিবারের লিভলিহুড চালানোর জন্য তাকে কাজ করতে হচ্ছে। সুতরাং মে দিবস আমাদেরকে যেটা শিখিয়েছিল, শ্রমিকের যে অধিকার আর তাদের যে কর্ম পরিবেশ, এখানে আমরা কোনোটাই রক্ষা করতে পারছি না। এখানে আমাদের দারিদ্র্যের কষাঘাত আমাদের শিশুদেরকে শ্রমিক হতে বাধ্য করছে। যদি একজন শিশু, যাদেরকে আমরা শিশু বলে থাকি, সে যদি কাজে না আসে বা তাদেরকে যদি কাজে না নেওয়া হয়, তাহলে তাদের পরিবারকে অনাহারে থাকতে হয় এবং তাকে নিজেকেও অভুক্ত থাকতে হয়। এক্ষেত্রে আমি মনে করি শিশু শ্রমের ক্ষেত্রে শিশু শ্রম যদি বন্ধ করতে হয়, সেখানে সরকারের বিশাল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন যারা অসহায়, যারা শ্রমিক হতে বাধ্য হয়, তাদেরকে বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন। অনেক ধন্যবাদ জনাব শাহবান ইসলাম কাজল, আমরা আপনার উত্তরটি বুঝতে পেরেছি। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে দুজন বক্তা যারা আজকে আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, ব্যারিস্টার মনির হোসেন এবং শাহবান ইসলাম কাজল, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান বক্তব্য দর্শকদের কাছে তুলে ধরেছেন। আমরা আসলে জানতে পেরেছি জনাব শাহবান ইসলাম কাজলের কাছ থেকে, তিনি সামাজিক দৃষ্টিকোণ থেকে আসলে এই শ্রমিক দিবস এবং শ্রমিক দিবসের তাৎপর্য এবং শ্রমিক দিবসের সত্যিকারের বাস্তবায়ন আসলে কতটা প্রতিফলিত হচ্ছে তিনি আমাদের বোঝালেন, এবং আইনের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি আমরা ব্যারিস্টার মনির হোসেনের কাছ থেকে জানতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, আসলে আমি এখন অনুষ্ঠানের শেষ পর্যন্ত 1887 সালের আমেরিকার একজন শ্রমিক নেতা, যিনি ফাঁসির মঞ্চে বলে গিয়েছিলেন যে এমন এক সময় আসবে যখন তাদের এই আত্মত্যাগ শ্রমিকের দাবি আদায়ের ক্ষেত্রে, দাবি আদায়ের সংগ্রামের সফল হওয়ার ক্ষেত্রে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দিবে, এবং তাদের এই আত্মত্যাগ এক সময় ইতিহাস হয়ে থাকবে। এবং সত্যিকারে আজকে তাই হয়েছে। সুপ্রিয় দর্শক, এখান থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি, নজরুল যেটি বলেছিলেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিদের সাথে আপনাদের সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে
পাওয়া